তুরস্কে আমিরাতে গুপ্তচর গ্রেফতার। দোদুল্যমান ৬ অঙ্গরাজ্যে এগিয়ে বাইডেন। অভিবাসী ঠেকাতে তুরস্ক সীমান্তে প্রাচীর নির্মাণ করছে গ্রিস। অক্সফোর্ডের সব ভ্যাকসিন কিনতে পারেন ডোনাল্ড ট্রাম্প। বলিভিয়ার নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে বামপন্থীরা। ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় বার্তা। ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভয় পাচ্ছে আমেরিকা। হোটেলের দরজা ভেঙে মরিয়ম নওয়াজের স্বামীকে গ্রেফতার। আজারবাইজানকে অভিনন্দন জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর চিঠি। এবং চীন ও তাইওয়ানের কূটনীতিকদের মধ্যে মারামারি। তুরস্কের গোয়েন্দা সংস্থা সংযুক্ত আরব আমিরাতের হয়ে গুপ্তচর ভিত্তিতে লিপ্ত থাকার অভিযোগে এক ফিলিস্তিনি ব্যক্তিকে গ্রেফতার করেছে। সিনিয়র তুর্কি গোয়েন্দা কর্মকর্তা পরিচয় গোপন রেখে শুক্রবার এই তথ্য জানিয়েছে। সন্দেহভাজন গুপ্তচর তুরস্কে বসবাস করে আসছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে। তুর্কি গোয়েন্দা কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ব্যক্তি গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেছেন। আমিরাতি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ হিসেবে বেশ কিছু নথিও পাওয়া গেছে। বেসরকারি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম আহমেদ আল আস্তাল। গাজার এই বাসিন্দা, পেশায় সাংবাদিক। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সির হয়ে ইস্তানবুলে কাজে যোগ দেওয়ার আগে আমিরাতে ছিলেন আল আস্তাল। ওই সূত্র আরও জানায়, সাবেক ফাতাহ সদস্য মোহাম্মদ দাহলানের সঙ্গে আল আস্তার যোগাযোগ রয়েছে। গত বছর দাহলানকে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে তুরস্ক। গুলেন আন্দোলন ও 2016 সালের কুচেষ্টায় তার ভূমিকার জন্য সন্ত্রাসীদের তালিকায় তাকে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারের চূড়ান্ত পর্যায়ে পার করছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কে জয়ী হতে যাচ্ছেন তা বুঝতে দোদুল্যমান ৮ অঙ্গরাজ্যের সবশেষ জনমত জরিপের দিকে নজর রাখছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। জরিপ অনুযায়ী ৮ অঙ্গরাজ্যের ৬টিতেই এগিয়ে আছেন জো বাইডেন। জাতীয় পর্যায়ের জনমত জরিপে জো বাইডেন এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। গার্ডিয়ান বলছে, এবারের নির্বাচনে ৮টি দোদুল্যমান রাজ্য ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এগুলো হলো ফ্লোরিডা, ওহাইও, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া, আইওয়া ও মিশিগান। হোয়াইট হাউসে যেতে এবার এসব রাজ্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। জনমত জরিপে ওহাইও ও আইওতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। বাকি ৬ অঙ্গরাজ্যে বাইডেন এগিয়ে রয়েছে। তবে তার মানে এই নয় যে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত। 2016 সালের নির্বাচনী প্রচারণায় প্রায় পুরোটা সময় জনমত জরিপে ট্রাম্পের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়েছিলেন হিলারি ক্লিন্টন। তবে শেষ পর্যন্ত ইলেকট্রাল কলেজ ভোটে পরাজয় হয় তার। কারণ প্রেসিডেন্সিয়াল ভোটিং ব্যবস্থায় প্রত্যেক অঙ্গরাজ্যেই আলাদা আলাদা ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর ভিত্তিতেই বিজয়ী নির্ধারণ করা হয়। এর মাধ্যমে কিছু অঙ্গরাজ্য দোদুল্যমান থাকে। তার মানে এসব অঙ্গরাজ্যে কে বিজয়ী হতে পারে তার ব্যাপারে স্পষ্ট কোনো আভাস পাওয়া যায় না। আর এই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোকেই মূলত প্রচারের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেন প্রার্থীরা। প্রতিদিন গার্ডিয়ানের পোল ট্র্যাকারের মাধ্যমে ৮ দোদুল্যমান অঙ্গরাজ্যের 14 দিনের জনমত জরিপের গড় করা হয়। নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা এই অঙ্গরাজ্যগুলোতে নির্বাচনী দৌড় কেমন চলছে তা নিরূপণ করাই এর উদ্দেশ্য। অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে গ্রিসের সরকার দেশটির উত্তর পূর্বাঞ্চলের তুরস্ক সীমান্তে প্রাচীর নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে। অভিবাসীরা ইউরোপীয় ইউনিয়নের এই দেশটিতে ব্যাপক হারে অনুপ্রবেশ করতে পারেন এমন উদ্বেগ থেকে প্রাচীর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাথেন্স। সোমবার গ্রিসের সরকারের মুখপাত্র টেলিওস পেটসাস বলছেন, আগামী বছরের এপ্রিলের আগে তুরস্ক সীমান্তে আরও ২৬ কিলোমিটার প্রাচীর নির্মাণ করা হবে। ৭৪ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রাচীর নির্মাণের এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলের এই সীমান্তে গ্রিস আগেই ১০ কিলোমিটার প্রাচীর নির্মাণ করেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের আর বাধা দেওয়া হবে না বলে চলতি বছরে তুরস্ক ঘোষণা দেওয়ার পর দেশটির সঙ্গে সীমান্তে গ্রিসের বিরোধ তৈরি হয়। তুরস্কের এই ঘোষণার পর লাখ লাখ অভিবাসী সীমান্ত পেরিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টা করে। এছাড়াও ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে জ্বালানির মালিকানার দাবি ঘিরে দুই দেশের মাঝে বিবাদ দেখা দেয়। এর জেরে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক ও গ্রিস বিপজ্জনকভাবে সামরিক উপস্থিতি ঘটায়, যা এই অঞ্চলে সংঘাতের আশঙ্কা তৈরি করছে।
তুরস্ক সীমান্তে নতুন করে প্রাচীর নির্মাণ এবং বিদ্যমান প্রাচীরের উন্নয়নের জন্য গ্রিসের সরকার দেশটির 4টি কোম্পানিকে চূড়ান্ত করেছে। তুরস্ক গ্রিসের বেশিরভাগ সীমান্ত এলাকা এভ্রোস নদীর পাশ ঘেঁষে রয়েছে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইডিশ ব্রিটিশ ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত সম্ভাব্য করোনাভাইরাসের সব ভ্যাকসিন কিনে ফেলতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে ব্রিটেনের জন্য এই ভ্যাকসিনের কোনো ডোজ বরাদ্দ না থাকার আশঙ্কা তৈরি হয়েছে। খবরে বলা হয়েছে, ট্রাম্প এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা ও স্বাস্থ্য প্রধানকে নির্দেশ দিয়েছেন যাতে করে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সবার আগে পায় যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে উদ্ভাবিত টিকার সব ডোজ কিনে ফেলতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের মুখোমুখি হওয়া ট্রাম্প বারবার দাবি করে আসছেন 2021 সালের এপ্রিলের মধ্যেই সব মার্কিন নাগরিকদের জন্য করোনা টিকা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার 24 ঘন্টার মধ্যেই টিকার বিতরণ শুরু হবে। টিকাটির উদ্ভাবক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাও জানিয়েছে, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে তারা করোনা টিকা সরবরাহ করবে। যে দেশ ব্যবহারের অনুমতি দেবে তারাই আগে পাবে। কোম্পানির মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যদি সবার আগে অনুমতি দেয় তাহলে তারাই প্রথমে টিকা পাবে। এর মধ্যে যুক্তরাষ্ট্র অ্যাস্ট্রাজেনেকার সম্ভাব্য 100 কোটি ডোজের 1/3 প্রাপ্তি নিশ্চিত করেছে। মে মাসে কোম্পানিটিকে এই টিকার বিনিময়ে $120 কোটি তহবিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের দল মুভমেন্ট ফর সোশ্যালিজম পার্টি। সোমবার প্রকাশিত এক্সিট পোল বা বুথ ফেরত জরিপে একই চিত্র উঠে এসেছে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি। তবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনাইন আনিয়াজ এবং বাম দলের প্রার্থী লুইজ হ্যারাস নির্বাচনে জেতার পথে বলে ইঙ্গিত দিয়েছে। 2019 সালের অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর বলিভিয়ায় শুরু হয় সহিংস বিক্ষোভ। এর জেরে এক পর্যায়ে সেনাবাহিনীর চাপের মুখে নির্বাসনে যেতে বাধ্য হন বামপন্থী নেতা ও দেশটির প্রথম আদিবাসী প্রেসিডেন্ট ইভো মোরালেস। পরে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কনজারভেটিভ সিনেটর জেনাইন আনিয়াজ। তবে এই প্রক্রিয়াকে অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করে মোরালেস সমর্থকরা। এবারে নির্বাচনে ইভো মোরালেসকে নিষিদ্ধ করা হয়েছিল। দৃশ্যত তার দলের প্রার্থী লুইজ আরোস হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। 57 বছরের লুইজ আরোস পূর্বসূরি ইভো মোরালেসের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী 5 বছর পর 18 অক্টোবর ইরানের ওপর থেকে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার অবসান ঘটল। এখন থেকে ইরান কোনো বাধা ছাড়া এই অস্ত্র আমদানি ও রপ্তানি করতে পারবে। সেই সাথে দেশটির 23 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সফরের ওপর থেকেও নিষেধাজ্ঞা উঠে গেল। এ ব্যাপারে এক প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, বিশ্ব সমাজের জন্য নিষেধাজ্ঞা উঠে যাওয়ার এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আন্তর্জাতিক সমাজ ইরানের পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব রক্ষা করেছে। যুক্তরাষ্ট্র সরকার গত কয়েক মাস ইরান বিরোধী দীর্ঘমেয়াদী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ নবায়নের জন্য ব্যাপক চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে 15টি দেশের মধ্যে একটি দেশ বাদে আর কোনো দেশই মার্কিন প্রস্তাবকে সমর্থন করেনি। এরপর যুক্তরাষ্ট্র স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবস্থা চালুর মাধ্যমে ইরান বিরোধী নিষেধাজ্ঞা বলবৎ করার চেষ্টা চালায়, যেখানে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা চালুর কথা বলা হয়েছে। কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়, কারণ পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে মার্কিন সরকার এ ব্যাপারে তৎপরতা চালানোর সমস্ত অধিকার হারিয়েছে। এ অবস্থায় ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টিকে ইরানের জন্য বিরাট বিজয় এবং আমেরিকার জন্য অনেক বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেহরানের সামনে এখন আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানি করার বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছে। এই কারণে আমেরিকা অনেকটা ভীত হয়ে পড়ছে। ইরান আন্তর্জাতিক অঙ্গন থেকে যতটা অস্ত্র কিনবে তার চেয়ে অনেক বেশি অস্ত্র রপ্তানি করার সম্ভাবনা রয়েছে। রাজধানী তেহরানে সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এসব কথা বলছেন। তিনি জানান, ইরানের সামরিক খাতে যে সমস্ত অস্ত্র ও সরঞ্জাম প্রয়োজন তার শতকরা 90% নিজস্ব প্রযুক্তিতে দেশীয়ভাবে তৈরি হয়। এখন ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আমেরিকা যে ভয় পাচ্ছে সেটি হচ্ছে এই যে ইরান আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানি করবে এবং ইরানের সামরিক প্রযুক্তি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে। ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ঘটনাকে তেহরানের জন্য বিরাট বিজয় বলে মন্তব্য করেন খাতিবজাদে। সংবাদ সম্মেলনে ইরানের এক কূটনীতিক জানান, 2015 সালে যখন পরমাণু
পরমাণু সমঝোতা সই হয় তার আগে ইরানের আলোচকরা অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি সমঝোতায় যুক্ত করার চেষ্টা করেন। তবে তাতে বাধা দিয়েছিল আমেরিকা ও তার মিত্র দেশগুলো। কিন্তু আলোচনার এক পর্যায়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি যুক্ত করা হয় এবং তারই আলোকে গত 18 অক্টোবর ইরানের ওপর থেকে 13 বছরের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যায়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাতা মরিয়ম নওয়াজের স্বামী ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সোমবার করাচির হোটেল কক্ষের দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয়। পাকিস্তান মুসলিম লীগের সহসভাপতি মরিয়ম নওয়াজ ইমরান খান বিরোধী জ্বালাময়ী বক্তব্য দেওয়ার একদিন পরেই তার স্বামীকে গ্রেফতার করল দেশটির পুলিশ। সোমবার সকালে মরিয়ম নওয়াজ টুইট করে তার স্বামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটে মরিয়ম লেখেন, করাচির একটি হোটেলে তারা অবস্থান করছিলেন। সোমবার ভোরে হোটেলের কক্ষের দরজা ভেঙে পুলিশ জোর করে তাদের কক্ষে প্রবেশ করে। এ সময় মরিয়ম ঘুমন্ত অবস্থায় ছিলেন। এরপর পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়। ক্যাপ্টেন সফদারকে আজিজ ভাটি থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে, যদিও পুলিশ এখনও তাকে গ্রেফতারের বিষয়ে কোনো মন্তব্য দেয়নি। এদিকে ক্ষমতাসীন দল পিটিআই নেতা ইমরান সরকারের মন্ত্রী আল জাহিদ মরিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ কারো কক্ষের দরজা ভাঙেনি, মরিয়ম মিথ্যাচার করছেন। আজারবাইজানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছে ইসরায়েল। আজেরি প্রধানমন্ত্রী আলী আসাদের কাছে চিঠি পাঠান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার এ খবর জানিয়েছে আজেরি সংবাদ মাধ্যম আজ ভিশন। বাকুর স্বাধীনতা দিবস উপলক্ষে চিঠি পাঠিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এতে নেতানিয়াহু উল্লেখ করেছেন, আজারবাইজানের স্বাধীনতায় স্বীকৃতিপ্রাপ্ত প্রথম দেশগুলোর মধ্যে একটি হতে পেরে ইসরায়েল গর্বিত। চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত 30 বছরে ইসরায়েল ও আজারবাইজানিদের সত্যিকারের বন্ধুত্বের ভিত্তিতে দুদেশের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপন করা হয়েছে। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রী এলাকায় সাধারণ স্বার্থের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের জন্য যৌথ প্রচেষ্টার প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। চিঠিতে বেনিয়ামিন নেতানিয়াহু আজারবাইজানি জনগণের উন্নতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন। 27 সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে 10 অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দী সহ অন্যান্য বন্দী বিনিময় ও মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়। 11 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। দ্বিতীয়বারের মতো শনিবার রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গানজাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 13 জন বেসামরিক লোক নিহত হয়েছে। এর মধ্যে 4 জন নারী, 3 জন শিশু রয়েছে। চীনা কূটনীতিকদের সঙ্গে তাইওয়ানি কূটনীতিকদের হাতাহাতি ও মারামারি হয়েছে। এতে একজন তাইওয়ানি কূটনীতিক আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি চলতি মাসের 8 তারিখে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ ফিজিতে ঘটলেও সোমবার তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ফিজিতে তাদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য সংগ্রহ করতে গিয়ে তাণ্ডব চালান 2 চীনা কূটনীতিক। তবে তাইওয়ানের দাবি প্রত্যাখ্যান করেছে বেইজিং। ভূ রাজনৈতিক দ্বন্দ্বে ফের অশান্ত হয়ে উঠছে চীন তাইওয়ান সম্পর্ক। একই সময় চীন দাবি করছে তাইওয়ান তাদের বিচ্ছিন্ন প্রদেশ, ভবিষ্যতের প্রদেশটি আবারও তাদের অংশ হবে। তাইওয়ানের স্বতন্ত্র রাষ্ট্রের দাবি জোরদার হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে নিজেদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত 8 অক্টোবর সন্ধ্যায় তাইওয়ানের জাতীয় দিবস উপলক্ষে একটি সংবর্ধনার আয়োজন করেছিল ফিজিতে নিযুক্ত তাইওয়ানের প্রতিনিধির দফতর। সেখানে এই মারামারি হয়। যেখানে কারা যোগ দিচ্ছেন সে বিষয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য চীনের 2 কূটনীতিক জোর করে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করেন। তখন তাইওয়ানি কূটনীতিকরা তাদের বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতি, মারামারি শুরু হয়। পরে মাথায় আঘাত পান তাইওয়ানি কূটনীতিক।